ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার্স। আজকের এই ভিডিওটা ন্যারেশন চেঞ্জের ওপরে। ন্যারেশন বিষয়টা কি সবার আগে জানতে হবে। ন্যারেশন হচ্ছে সাধারণত কোনো দুটো ব্যক্তির মধ্যে হওয়া কথা অন্য সময়ে অন্য কারোর কাছে প্রেজেন্ট করা। তো এতে কি হচ্ছে, সাধারণত এক সময়কার কথা যেহেতু অন্য সময় আমরা বলি, অতএব টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কথার কালটা পরিবর্তন হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যখন নাকি সরাসরি কোনো কথা বলছিল, সেটা যে কথাটাকে অন্য কারোর কাছে প্রেজেন্ট করবে, অন্য লোকের কথাটাকে প্রেজেন্ট করলে প্রোনাউনগুলোও চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বলে থাকে আমি এটা করেছিলাম, এবার যে কথাটা শুনেছে সে যখন অন্য কারোর কাছে প্রেজেন্ট করবে, তখন সে তো আর বলবে না আমি এটা করেছিলাম, তখন সে বলবে যে সে ওটা করেছিল। অর্থাৎ শুধুমাত্র টেন্স চেঞ্জ হয় তাই নয়, প্রোনাউনগুলোও চেঞ্জ হয়। ন্যারেশন চেঞ্জ করতে গেলে অনেক রকমের পরিবর্তন হয়, তাই আমি বলবো ন্যারেশন চেঞ্জ করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে। কারণ অনেক ধরনের পরিবর্তন হয়। অনেক সময় এটাও হয় যে আমি নিয়ম জানা সত্ত্বেও কোনো একটা জায়গায় হয়তো ভুল করে বসলাম, কারণ আমি ওই মুহূর্তে কেয়ারফুল ছিলাম না। যাকে বেশি সময় নষ্ট না করে একেবারে উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটাকে কমপ্লিট করা যাক। প্রথমে বলি, ন্যারেশন দুটো স্পিচের ওপরে হয়, একটা ডাইরেক্ট স্পিচ আর একটা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ বলতে বাক্যের যে কর্তা যখন সরাসরি তার মন্তব্যটাকেই আমরা তুলছি, সেটাকে বলি আমরা ডাইরেক্ট স্পিচ। বাক্যের কর্তা, প্রথম বাক্যটায় কি আছে, হি সেইড, বাক্যের কর্তা হি, উনি কি বলেছিলেন, ওই কথাটাকে আমি হুবহু তুললাম, কোনো রূপ চেঞ্জ করলাম না। উই এনজয়েড দ্য ট্যুর, আমরা ট্যুরটা এনজয় করেছিলাম। তাহলে এই যে বিষয়টা, ওনার বক্তব্যটাকে আমি হুবহু তুললাম, তাই এটা ডাইরেক্ট স্পিচ। এবার এটা ইনডাইরেক্ট স্পিচে হলে কী হবে কথাটা, তো এই কথাটা যে শুনেছে সে অন্য কারোর কাছে প্রেজেন্ট করবে কি করে, হি সেইড দ্যাট দে হ্যাড এনজয়েড দ্য ট্যুর, সে বলেছিল যে তারা ট্যুরটাকে এনজয় করেছিল। অর্থাৎ এখানে সাবজেক্ট আগের লাইনে ছিল উই, এটা হয়ে গেল হচ্ছে দে। তারপরে আগের বাক্যতে টেন্স ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, এনজয়েড, কিন্তু পরে যখন নাকি আমি ইনডাইরেক্ট স্পিচে করছি তখন টেন্সটা হয়ে গেল কি, পাস্ট পারফেক্ট টেন্স, দে হ্যাড এনজয়েড দ্য ট্যুর। তাই প্রথমত প্রোনাউন চেঞ্জ হলো তাই নয়, টেন্সটাও চেঞ্জ হলো। ন্যারেশন চেঞ্জ করতে গেলে এই চেঞ্জেসগুলোই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার আগে আমি জাস্ট ছোট্ট দুটো কথা বলে রাখি, যে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচের মধ্যেও আবার ব্যাপার থাকে। প্রথমত আমরা এটা জানলাম যে ডাইরেক্ট স্পিচ হচ্ছে বাক্যের যে কর্তা তার কথাটাকে সরাসরি তোলা, ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে তার কথাটাকে অন্য কারোর কাছে অন্য সময় প্রেজেন্ট করা। এই এবার ডাইরেক্ট স্পিচের মধ্যে যে কমার আগে যে ভার্বটা থাকে, যেমন এখানে আছে সেইড, এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। আর কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা থাকে আমরা এটাকে বলি রিপোর্টেড সেন্টেন্স। ওটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা রিপোর্টেড সেন্টেন্স। পরে কাজে লাগবে আমাদেরকে যখন নাকি এগুলোকে বোঝানো হবে। চলে আসি একেবারে এক্সাম্পল দিয়ে পরপর বোঝানোর জন্য। প্রথমে এই দুটো উদাহরণগুলোকে দেখি কি বলছে। শি সেইজ আই এম এ গার্ল, সে বলে আমি একটা মেয়ে। আনসারটা হচ্ছে শি সেইজ দ্যাট শি ইজ এ গার্ল, সে বলে যে সে একটা মেয়ে। তারপরে ইউ উইল সে আই প্লে ইন দ্য ফিল্ড, আনসারটা হচ্ছে ইউ উইল সে দ্যাট ইউ প্লে ইন দ্য ফিল্ড। এইবার নিচে একটা পয়েন্ট করা আছে, পয়েন্টটাকে খেয়াল রাখতে হবে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো রূপ পরিবর্তন হয় না। আমি আগের উদাহরণগুলো থেকে আরেকবার বলছি, যেমন এটাতে আছে সেইজ, তারপরেরটাতে আছে উইল সে, তো এগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট টেন্সে থাকে তখন আমি যখন নাকি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করব তখন কোনোরূপ টেন্সের চেঞ্জ হবে না। অর্থাৎ কোটেশনের মধ্যে যে থাকা বাক্যটা তার টেন্স চেঞ্জ হলো না। আগে ছিল আই অ্যাম এ গার্ল, এটা হলো শি ইজ এ গার্ল। তার কারণটা কি, কমার আগে যে ভার্বটা প্রেজেন্টে আছে। এটা ফিউচারে থাকলেও টেন্স চেঞ্জ হবে না, পরের উদাহরণে তাই করা আছে। যেমন কি ইউ উইল সে, অর্থাৎ ফিউচারে আছে,
তাহলে আমি যখন নাকি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো এইটার টেন্স আমি চেঞ্জ করব না। আই প্লে ইন দ্য ফিল্ড প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, হোক, তাহলে আমার ইনডাইরেক্ট স্পিচ করার সময়ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রাখবো। তাহলে এটা হবে ইউ উইল সে দ্যাট ইউ প্লে ইন দ্য ফিল্ড। এই জায়গাটা আমি টেন্স চেঞ্জ করলাম না। আচ্ছা, আর কি করলাম, আমি কমা কোটেশনগুলো তুলে দিলাম, কারণ বাক্যের যে কর্তা কথাটা বলেছিল তার সরাসরি কথাটা বলতে গেলেই তো আমরা কমা কোটেশন ব্যবহার করি, কিন্তু যখন নাকি তার কথাটা অন্য কারোর কাছে প্রেজেন্ট করা হয় তখন কমা কোটেশন উঠে যাবে এবং সেই জায়গাটায় কোনো না কোনো একটা কনজাংশন বসবে। আমি তো এতক্ষণ রিপোর্টিং ভার্বটা বললাম যে প্রেজেন্ট বা ফিউচারে যদি থাকে তাহলে কোনো রকম টেন্সের পরিবর্তন হয় না, কিন্তু এমনও তো হতে পারে রিপোর্টিং ভার্বটাই পাস্ট টেন্সে আছে, তখন কিন্তু মাথায় রাখতে হবে টেন্সের পরিবর্তন হয়। এবং ন্যারেশনের এই জায়গাটাই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। ন্যারেশন কঠিন বলতে একেবারেই নয়, তবে কিছু জায়গাগুলো মনে রাখতে হয়। পরিবর্তনগুলো কী কী শুধু এইটুকু মনে রাখতে হবে। চলে আসছি পরের এক্সাম্পলে। এইখানে যে এক্সাম্পলগুলো রয়েছে 3 থেকে 7 একটু ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথমে বলছি হি সেইড আই গো টু স্কুল এভরিডে। সে বলেছিল আমি প্রত্যেক দিন স্কুলে যাই। এটার আনসারটা হি সেইড দ্যাট হি ওয়েন্ট টু স্কুল এভরিডে। তারপরে হি সেইড দে হ্যাভ গন টু স্কুল। He said that they had gone to school. Raj said we are cooking now. Raj said that they were cooking then. Rita said to me, you did not help me yesterday. Rita told me that I had not helped her the day before. Deepa said to Neha, you will win this competition. Deepa told Neha that she would win that competition. এইখানের পরিবর্তনগুলো অবশ্যই হবে, কারণ আমি আগেই বলেছি যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে তাহলে টেন্স পরিবর্তন হয়। তো এইখানে প্রত্যেকটাই রিপোর্টিং ভার্ব আমার এখানে পাস্টে আছে, অতএব ডান দিকে যে রিপোর্টেড স্পিচগুলো রয়েছে এদের প্রত্যেকটার টেন্স চেঞ্জ হবে। এবার টেন্স চেঞ্জ হবে তো বুঝলাম, টেন্স চেঞ্জ যে হবে সেটা কোন টেন্স থাকলে কোন টেন্সে যাবে তারই একটা ছক ডান দিকে আমি করে রেখেছি। অর্থাৎ এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট ইনডিফিনিট, যখন নাকি আনসার করবো তখন হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে এটা পাস্ট কন্টিনিউয়াস। তো এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্টে থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে কি, যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট থাকলে ওটার কোনো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্টই থাকবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও কোনো চেঞ্জ হবে না, ওটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকবে। যদি শ্যাল উইল ক্যান মে থাকে তাহলে ওটা হয়ে যাবে শুড উড কুড মাইট। অর্থাৎ রিপোর্টেড স্পিচটার এই ধরনের পরিবর্তনগুলো ঘটে। তাহলে রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে আমাকে খেয়াল রাখতে হবে। তো প্রথমেই দেখে নিচ্ছি, যেহেতু হি সেইড অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, এবার আমাকে তাহলে দেখতে হবে কোটেশনের মধ্যে যে বাক্যটা রয়েছে সেটা কোন টেন্সে রয়েছে। তাহলে সেটা টেন্স চেঞ্জ করতে হবে এবার আমাকে। আই গো টু স্কুল এভরিডে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। আনসার তাই করা আছে, হি সেইড দ্যাট হি ওয়েন্ট টু স্কুল এভরিডে। তারপরে হি সেইড দে হ্যাভ গন টু স্কুল, এটা প্রেজেন্ট পারফেক্টে ছিল, তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমি বলেছি পাস্ট পারফেক্টে যাবে, তাহলে এটা পাস্ট পারফেক্টই করা হয়েছে। হি সেইড দ্যাট দে হ্যাড গন টু স্কুল। তারপরেরটা আছে উই আর কুকিং নাও, এটা হয়ে যাবে তাহলে দে ওয়্যার কুকিং দেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস। তারপরে আছে ইউ ডিড নট হেল্প মি ইয়েস্টারডে, এটা হয়ে গেল I had not helped her the day before. You will win this competition, উইলটা উড হবে she would win that competition. এইখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কমার আগে রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে টেন্স চেঞ্জ হয় তো ঠিক কথা, কিন্তু তার পাশাপাশি আমি অন্য কিছু শব্দও চেঞ্জ করছি। যেমন এই যে নাওটাকে আমি করে দিলাম দেন, ইয়েস্টারডেকে আমি করলাম দ্য ডে বিফোর, আর দিসটাকে করলাম আমি দ্যাট। অর্থাৎ কিছু অ্যাডভার্বের পরিবর্তনও হয়। তাহলে একটু এই জায়গাটায় কঠিন হলো যে কি
নিয়মটা আর একবার সংক্ষেপে বলি, এই জায়গাটুকু মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমনি আমার রুল নাম্বার 1-এ এইগুলোতে সেইজ আছে এবং উইল সে আছে, প্রেজেন্ট বা ফিউচারে আছে, তাই এই জায়গাটা আমি টেন্স চেঞ্জ করলাম না। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে তাহলে টেন্স চেঞ্জ হয়, এবং টেন্সটা যে চেঞ্জ হয় সেটা কোন টেন্স থেকে কোন টেন্সে যায় তারই একটা ছক ডান দিকে করা রয়েছে, এবং এই ছকটাকে একটু মনে রাখতে হবে। এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে রাখবো এবং তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়াও টেলিগ্রাম চ্যানেলে চাকরির পরীক্ষার বিভিন্ন কোয়েশ্চেন্স এবং নোট এবং ভিডিও দেওয়া হয়, তোমরা চাইলে জয়েন করতে পারো। ডেসক্রিপশন বক্সে নিচে লিঙ্কটা দেওয়া রয়েছে। এবার একটু ব্যতিক্রমও আছে রুল নাম্বার 2-এর। কী ব্যতিক্রমগুলো? অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি আমরা জানি যে পাস্টে থাকে তাহলে রিপোর্টেড সেন্টেন্সটার টেন্স চেঞ্জ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, 3টে ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যতই পাস্টে থাকুক না কেন টেন্সের কোনোরূপ চেঞ্জ হয় না। কোন 3টে ক্ষেত্রে? সেগুলো হচ্ছে যদি রিপোর্টেড সেন্টেন্সটা কোনো ইউনিভার্সাল ট্রুথ হয়ে থাকে বা কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আমাদের সাধারণ অভ্যাস, বা কোনো ঐতিহাসিক ফ্যাক্ট থাকে, তাহলে যতই কমার আগের ভার্বটা পাস্টে থাকুক না কেন আমরা কোটেশনের মধ্যে থাকা বাক্যটার কোনোরূপ টেন্স চেঞ্জ করব না। এক্সাম্পল দেওয়া রয়েছে, দ্য টিচার সেইড দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই জায়গাটা আমি দি আর্থ মুভস রাউন্ড দ্য সান এটার টেন্স আমি চেঞ্জ করব না, তার কারণ আমরা জানি এটা চিরন্তন সত্য, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। কমার আগে পাস্টে থাকুক, প্রেজেন্টে থাকুক আর ফিউচারে থাকুক ভার্ব আমার দেখার দরকার নেই, কারণ ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা হিস্টোরিক্যাল ফ্যাক্ট পেলে আমরা ওটার টেন্স চেঞ্জ করব না। কি আছে? দ্য টিচার সেইড দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলো। তারপরে শি সেইড আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, শি সেইড দ্যাট শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, টেন্স চেঞ্জ হয়নি। He said Kalidas is the Shakespeare of India. He said that Kalidas is the Shakespeare of India. তাহলে এটা চেঞ্জ হলো না। আচ্ছা, একটু আগে আমি বললাম যে টেন্স তো চেঞ্জ হবে যদি কমার আগে ভার্বটা পাস্টে থাকে, কিন্তু তার পাশাপাশি নাও থাকলে দেন হয়, দিস থাকলে দ্যাট হয়। এই যে পরিবর্তনগুলো, এইগুলোর কোনটা থাকলে কোনটা হয় তারই ছক এই দিকটায় দেওয়া রয়েছে, এবং এই ছকগুলো পিডিএফটা দেখে মুখস্থ করে রেখো। আমরা জানি যে সেন্টেন্সের অনেকগুলো ফর্ম আছে, 5 রকমের সেন্টেন্স আছে। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স আর ইম্প্যারাটিভ সেন্টেন্স। তো এই 5 ধরনের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আলাদা আলাদা আমরা এক্সাম্পল দিয়ে দেখে নিচ্ছি। ব্যাপারটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্সের যেহেতু গঠন আলাদা, তাই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করার সময় ছোট্টখাটো কিছু চেঞ্জেস আসে। যেমন কি বলছে প্রথমটা, দীপা সেইড আই হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং, দীপা সেইড দ্যাট শি হ্যাড আন্ডারস্টুড এভরিথিং। এখানটায় কনজাংশন দ্যাট এলো, বাকি তো টেন্স চেঞ্জ হলো, প্রেজেন্ট পারফেক্ট থেকে চলে গেল পাস্ট পারফেক্টে। তারপরে Raj said to Lata, you were making mistakes. Raj told Lata that she had been making mistakes. তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা কোটেশন উঠে গিয়ে যেটা আসে সেটা হচ্ছে দ্যাট, কমা কোটেশন উঠে গিয়ে আসে হচ্ছে দ্যাট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। বাকি একটু আগে আমি যা যা বলেছি টেন্স চেঞ্জ কেমনভাবে হবে সেটাই ঘটেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীরকম হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাম সেই টু মোহন আর ইউ রিডিং এ বুক নাও, রাম মোহনকে বললো তুমি কি একটা বই পড়ছো। এটা অন্য সময় যখন অন্য কাউকে প্রেজেন্ট করবে তখন এটা এইভাবে বলা হবে, রাম আস্কড মোহন, রাম মোহনকে জিজ্ঞাসা করেছিল ইফ হি ওয়াজ রিডিং এ বুক দেন। টেন্স চেঞ্জ হলো, নাওটাও দেন হলো, টেন্স ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, আনসার হলো পাস্ট কন্টিনিউয়াস, ভালো কথা, একটু আগে আমরা জেনেছি। নাওটা দেন হলো, এটাও আমরা একটু আগে জেনেছি। এবার অ্যাডভার্বের যে পরিবর্তনটা, এবার
আর একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা কি, যে একটু আগে এই জায়গাটায় দ্যাট বসেছিল কমা কোটেশন উঠে গিয়ে, কিন্তু এখানে হলো কি ইফ। তার কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সাধারণত ইফ বা ওয়েদার ব্যবহার করি, ইফ বা ওয়েদার ইউজ করি। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখি এটার উপরে। হি সেড টু হার, ডু ইউ ইট ম্যাঙ্গোজ? হি আস্কড হার ইফ শি এট ম্যাঙ্গোজ। ডু ইউ ইট ম্যাঙ্গোজ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে, তাই করা হয়েছে। হি আস্কড হার ইফ শি এট ম্যাঙ্গোজ। এতক্ষণ তোমরা একটা জিনিস খেয়াল করে থাকবে হয়তো, যে যে সমস্ত বাক্যগুলো আমি করছি এর আগে, যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ ফুল স্টপওয়ালা বাক্যগুলো ছিল, ওইগুলো যখন ইনডাইরেক্ট স্পিচ করছি তখন কিন্তু ওটার ফুল স্টপই থাকছে। আবার যখন নাকি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে করছি, কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে করার সময় আমরা কিন্তু শেষে ফুল স্টপ ব্যবহার করছি। তার কারণ ন্যারেশন চেঞ্জ হচ্ছে শর্ত, এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট, এই জায়গাটা মনে রাখবে। ন্যারেশন চেঞ্জে ডাইরেক্ট স্পিচে বাক্যটা যেমনই থাকুক না কেন, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকুক না কেন, ইন্টারোগেটিভ থাকুক না কেন, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি যাই থাকুক না কেন, ইনডাইরেক্ট স্পিচে শুধুমাত্র অ্যাসার্টিভই হবে, অর্থাৎ ফুল স্টপই হবে, কোনোরূপ প্রশ্নবোধক চিহ্ন বা বিস্ময়বোধক চিহ্ন বসানো যায় না। আচ্ছা, এবার প্রশ্নবোধকের আরও একটা ফর্ম আছে, সেটা একবার দেখিয়ে দেওয়া যাক। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দু প্রকার, একটা ইয়েস নো কোয়েশ্চেন আর একটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কনজাংশন দ্যাট এর বদলে ইফ ব্যবহার করছিলাম, কিন্তু ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কোনো দ্যাটও আর দরকার নেই, নাই বা দরকার আছে আমাদের কোনো ইফের। যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে আমার ওটাই কনজাংশন, যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে আমার ওটাই কনজাংশন, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ড একটা কনজাংশনই হয়। তাহলে কি আছে, মাই ফাদার সেইড টু মি, ওয়ের আর ইউ গোয়িং নাও? আমার বাবা আমাকে বলেছিল তুমি কোথায় যাচ্ছ। মাই ফাদার আস্কড মি ওয়ের আই ওয়াজ গোয়িং দেন। এখানে ইফ দিলাম না, দ্যাট দিলাম না, ওয়েরটাই আমার কনজাংশন, ওয়ের আই ওয়াজ গোয়িং দেন। বলছে তুমি কোথায় যাচ্ছ, আমি কোথায় তখন যাচ্ছিলাম। তারপরে হি সেইড টু মি, হুইচ ইজ ইয়োর সাইকেল? হি আস্কড মি হুইচ ওয়াজ মাই সাইকেল। আর একটা জিনিস বলে দিচ্ছি, এই সেইড থাকলে আমরা জানি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সেইডই হয়, সেইড টু থাকলে টোল্ড হয়, কিন্তু এগুলো কখন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কিন্তু যখন নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তখন সেইড থাকুক বা সেইড টু থাকুক ওগুলো আস্ট হয়ে যাবে। সেইড থাকলেও আস্ট, সেইড টু থাকলেও আস্ট, কিন্তু অ্যাসার্টিভে সেইড থাকলে সেইড হয়, সেইড টু থাকলে টোল্ড হয়। তারপরে চলে আসছি ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পলগুলো একটু খেয়াল রাখতে হবে, খুব সহজ ইম্পারেটিভ সেন্টেন্সটা। কী আছে, দ্য টিচার সেইড টু দ্য বয়েজ, গেট আউট ফ্রম দ্য ক্লাস। শিক্ষক মহাশয় ছেলেকে বলেছিল বেরিয়ে যেতে। তাহলে এটা এই ধরনের বাক্য খুব সহজ। ওই কোটেশনের মধ্যে থাকা সেন্টেন্সটাকে দেখে আমাকে বুঝতে হবে ওটা কি কোনো আদেশ করছে, তাহলে আমার রিপোর্টিং ভার্বটা অর্ডার্ড হয়ে যাবে। যদি বুঝি ওটা কোনো অনুরোধ করছে তাহলে ওটা রিকোয়েস্ট হয়ে যাবে। যদি মনে হচ্ছে ওটা কোনো রকম প্রস্তাব দিচ্ছে তাহলে প্রপোজ হয়ে যাবে। যদি কোনো রকম পরামর্শ দিচ্ছে তাহলে সাজেস্ট হয়ে যাবে। অর্থাৎ কোটেশনের মধ্যে থাকা বাক্যটাকে দেখে আমাকে বুঝতে হবে আমার রিপোর্টিং ভার্বটা সেইড থাকুক বা সেইড টু থাকুক ওটা কী করব, ওটা কি আদেশমূলক থাকলে অর্ডার, অনুরোধ থাকলে রিকোয়েস্ট, এই রকম। আর এইখানে দ্যাটও আসবে না, নাই বা আসবে এখানে ইফ বা ওয়েদার, অন্য কোনো কনজাংশনের এখানে দরকারই নেই। এইখানে যেটা আসবে সেটা হচ্ছে একটা প্রিপোজিশন, সেটা হচ্ছে টু, ওই যুক্ত করে দেবে। কি আছে, দ্য টিচার সেইড টু দ্য বয়েজ গেট আউট ফ্রম দ্য ক্লাস, দ্য টিচার অর্ডার্ড দ্য বয়েজ টু গেট আউট ফ্রম দ্য ক্লাস। টেন্স চেঞ্জেরও কোনো গল্প নেই, কারণ আমরা জানি টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। হি সেইড টু মি, প্লিজ গিভ মি ইয়োর পেন, এটা অনুরোধ করছে। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম মাই পেন, ও বলেছিল তোমার পেনটা আমাকে দাও, তা আমি এই কথাটা অন্য কাউকে প্রেজেন্ট করছি। আমাকে চেয়েছিল আমার পেনটা যাতে আমি ওকে দিই। আই সেড টু মাই ফ্রেন্ডস লেট মি ওয়ার্ক, আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ডস, এটা বলছে আমাকে কাজ করতে দাও, এটা রিকোয়েস্ট করলাম ভাই আমাকে কাজটা করতে দাও। আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ডস টু লেট মি ওয়ার্ক।
তারপরে হি শাউটেড লেট মি গো, ও চিৎকার করে বলল আমাকে যেতে দাও, আমি শাউটেডই রাখলাম, হি শাউটেড টু লেট হিম গো। তারপরে আই সেড টু রানি লেট আস গো হোম, আই প্রপোজড রানি দ্যাট উই শুড গো হোম। এইখানে আমার কিছু বলার আছে, একটু খেয়াল রাখতে হবে যে লেট দিয়ে যখন করি তখন কিন্তু চেঞ্জ হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেট থাকলে আমরা টু দিয়ে করলাম কখনো, আবার এই লেট থাকলেই কখনো আমি প্রপোজ দিলাম, অথচ এইদিকে আমি শুড দিলাম। লেট আস থাকলেই আমরা মনে রাখবো যে এই দিকে প্রপোজ, বা আমরা এখানে সাজেস্টও করতে পারি এই দিকটায় শুড হবে। কিন্তু যদি লেট দিয়ে কোনো রকম ছোট্টখাটো কোনো ইনস্ট্রাকশন থাকে, লেট মি ডু দিস, লেট হিম গো, এই ধরনের বাক্য থাকলে তখন কিন্তু আর ওই প্রপোজ বা শুড আসবে না, তখন নর্মালি টু দিয়ে করে দেব। আচ্ছা, এবার অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কোনগুলো? কোনো মনের ইচ্ছা প্রকাশ করি যেই ধরনের বাক্য দিয়ে, সেইগুলো। তা কি আছে? হি সেড টু মি মে ইউ হ্যাভ এ হ্যাপি জার্নি, হি উইশড মি, আমাকে উইশ করলো তাই উইশড মি। তাহলে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের কোটেশনের মধ্যে থাকা বাক্য অনুযায়ী। এখানে যেহেতু শুনেই বুঝতে পারছি এটা কোনো উইশ করছে, তাই উইশড মি। হি উইশড মি দ্যাট আই মাইট হ্যাভ এ হ্যাপি জার্নি, দ্যাট আই মাইট হ্যাভ এ হ্যাপি জার্নি। এখানে কিন্তু মে আগে ছিল, কিন্তু আমি যখন আনসার করলাম সাবজেক্টের পরে কিন্তু অক্সিলারি নিলাম, কারণ আমাকে শেষে ফুল স্টপই করতে হবে। নেক্সট, দে সেইড লং লিভ দ্য কিং, দে উইশড দ্যাট দ্য কিং মাইট লিভ লং। তারা এটা উইশ করেছিল যেন রাজা অনেক দিন বাঁচে। আমি এটা এভাবেও করতে পারতাম, দে উইশড ফর দ্য কিংস লং লাইফ, এইভাবেও করতে পারতাম। কারণ ন্যারেশন চেঞ্জ ধরাবাঁধা নিয়ম অনুযায়ী শেখার পরে একটা কথা মাথায় রাখতে হবে যে একজনের কথা অন্য সময় অন্য কারোর কাছে প্রেজেন্ট আমি ঠিক কিভাবে করব। ওই নির্দিষ্ট কয়েকটা লিমিটেড ভার্ভ বা এটার জন্য শুধুমাত্র সেইড হয় না, সেইড থাকলে উইশই হবে এমন না। আমি এই জায়গাটা ডিজায়ারও করতে পারতাম, আমার যেটা ইচ্ছে, যদি ওটা কাছাকাছি হয় তাহলে আমি ওটা নিতেই পারি। মোট কথা একজনের কথা অন্য সময় অন্য কারোর কাছে প্রেজেন্ট করা, এই তো। এবার চলে আসি লাস্ট এক্সক্লেমেটরি সেন্টেন্সে। বলছে হি সেইড অ্যালাস আই অ্যাম আন্ডার। তো এই কথাটা যখন কি না আমি ইনডাইরেক্ট স্পিচে বলবো হি এক্সক্লেইমড উইথ সরো, এখানে ওই বিস্ময়বোধক বাক্যতে আমরা এই ধরনের ফ্রেজগুলোকে ব্যবহার করি। এক্সক্লেইমড উইথ সরো, এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ রিগ্রেট, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। বলেছিল যে আই অ্যাম আনডান, হয়ে গেল কি দ্যাট হি ওয়াজ আনডান। টেন্স চেঞ্জ যেমনভাবে হচ্ছে তেমনই হচ্ছে। হি সেইড হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। তাহলে ন্যারেশন চেঞ্জ করার সময় যে 5টা পয়েন্ট আমাকে মনে রাখতে হবে একটু পরপর বলে দিচ্ছি। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো রকম টেন্সের পরিবর্তন হয় না। 2, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটার টেন্সগত পরিবর্তন হয়। কি থাকলে কি হয় তার স্ট্রাকচারটা, তার ঠিক কোন টেন্স থেকে কোন টেন্স হয় সেটা পিডিএফের মধ্যে দেওয়া আছে, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেইখান থেকে। তারপরে 3 নম্বর, রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে কিছু অ্যাডভার্বের পরিবর্তন হয়। যেমন নাও থাকলে দেন হয়, হিয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে দ্যাট ডে, দিস থাকলে দ্যাট, এই ধরনের পরিবর্তনগুলোও হয়। আর তারপরের পয়েন্ট যেটা, সেটা মনে রাখতে হবে সবথেকে ইম্পর্ট্যান্ট, যে সেইড থাকলে সেইড হয়, সেইড টু থাকলে টোল্ড হয়, এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি সেইড বা সেইড টু থাকুক সেগুলো হয়ে যায় আস্কড বা ওয়ান্টেড টু নুও করা যায়। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কনজাংশন কিন্তু দ্যাট ব্যবহার করি, সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কনজাংশন ব্যবহার করি ইফ বা হোয়েদার। আচ্ছা, এবার একটু সামারি করে দিই। একটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বটা আর রিপোর্টেড সেন্টেন্সটার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা বুঝতে হবে। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো রকম টেন্সের চেঞ্জ হয় না। যদি পাস্টে থাকে তাহলে টেন্সের চেঞ্জ হয়। ঠিক কীরকম চেঞ্জ হয় সেটা পিডিএফের মধ্যে দেওয়া আছে, তাও একবার সংক্ষেপে বলি।
প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট ইনডিফিনিট থাকলে যদি দেখা গেলো এটা পাস্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি থাকে পাস্ট পারফেক্ট, তাহলে এটা পাস্ট পারফেক্টই থাকে, চেঞ্জ হয় না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকে। আর যদি শ্যাল, উইল, ক্যান, মে থাকে, ওটা হয়ে যাবে শুড, উড, কুড, মাইট। গেল। আচ্ছা, যদি এবার বলি এই জায়গাটায় যদি সেইড বা সেইড টু থাকে, তাহলে সেইড থাকলে সেইড হয়, সেইড টু থাকলে টোল্ড হয়। এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ ফুল স্টপওয়ালা বাক্যগুলোর ক্ষেত্রে। কিন্তু যদি বাক্যটা ইন্টারোগেটিভ থাকে, তাহলে সেইড থাকুক বা সেইড টু থাকুক, হয়ে যাবে আস্কড। পরেরটা, কমা কোটেশন উঠে গিয়ে সাধারণত দ্যাট বসে ফুল স্টপওয়ালা বাক্যর ক্ষেত্রে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা কোটেশন উঠে গিয়ে ওই জায়গাটা হয়ে যায় ইফ। আর যদি ডাব্লিউএইচ কোয়েশন হয়, তাহলে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, তাহলে ওই জায়গাটা দ্যাট বসবে। যদি কোনো অপটেটিভ সেন্টেন্স হয়, তাহলেও দ্যাট বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেই জায়গাটায় টু বসবে। আচ্ছা, ন্যারেশনের আমি শুরুতে যে কথাটা বলেছিলাম আরও একবার বলবো, ন্যারেশন চেঞ্জ শেখাটা সত্যিই খুব একটা কষ্টকর নয়, মনে রাখাটাও কষ্টকর নয়, কারণ মনে রাখার সহজ সহজ ব্যাপারই আছে। কিন্তু বিষয়টা হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় আমরা ভুল করে ফেলি, তাই সতর্ক থাকতে হবে। ভিডিওটা একটু পজ করে এই 4টে ন্যারেশন চেঞ্জ তোমরা টুকে নাও, আনসার করে কমেন্ট বক্সে লিখে দিও তোমরা কত স্কোর করছো, সেটা আমি কমেন্টেই জানিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই ভিডিওতে এতটুকুই থাক, বাকি পরের ভিডিওতে হবে। টিল দেন গুড বাই অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম।